গুড মর্নিং স্টুডেন্টস, সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আগের ক্লাসের পড়াশোনাগুলো নিশ্চয়ই তোমরা ঠিকঠাকভাবে করেছো। তো আজকের আমরা এই ক্লাসে যেটা আলোচনা করব বেসিক্যালি হচ্ছে অভিকর্ষজ ত্বরণটাকে নিয়ে, এবং এই অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তন হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো উচ্চতার দিকে গেলে, উপরের দিকে গেলে কিভাবে তার পরিবর্তনটা ঘটে, কিংবা পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরের দিকে যদি যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রেও বা তার পরিবর্তনটা কিভাবে ঘটে, কিংবা পৃথিবীর গতির জন্য, পৃথিবী তো নিজের অক্ষের উপর বেস করে এই সূর্যকে প্রদক্ষিণ করছে ঘুরতে ঘুরতে, তো সেই পৃথিবীর আর্নিক গতির জন্য কিন্তু কিভাবে এই অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ একক ভরে বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বলটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথমে চলে আসছি অভিকর্ষজ ত্বরণ, যার সমীকরণটা আগের ক্লাসে আমরা বলেছি মহাকর্ষ সূত্র থেকে Gm/r², এটা আমরা দেখেছি। অর্থাৎ একক ভরে বস্তুর উপর আকর্ষণ বল পৃথিবীর, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একক ভরে কোনো বস্তুর উপর আকর্ষণ বল বলে যাকে জেনেছি, তাহলে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একক ভরের কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, সেটাকেই বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কেন আবার ত্বরণ নামটা দেওয়া হয়েছে তার পেছনে কারণ কি, যেই নিউটনের যে মহাকর্ষ সূত্রে এই যে সেই সূত্রটাকে যদি আমরা ভর ইনটু ত্বরণের আকারে প্রকাশ করি তাহলে দেখতে পাচ্ছি এমটাকে আলাদা করে নিলে Gm/r², এইটা আমরা পাচ্ছি। অর্থাৎ এম ইনটু ত্বরণ যদি বলি এটাই হচ্ছে ত্বরণ, এটাকে আমরা জি নামে অভিভূত করছি, অর্থাৎ এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এই সূত্রে m সমান 1 বসিয়ে যেটা পাচ্ছি তাকে বলা হচ্ছে একক ভরে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। তাহলে এটার একক হবে, আবার এটা একটা ত্বরণের এককও হবে, এটা দেখতে পাচ্ছি। তাহলে জি এর এককটা কি হবে, এসআই পদ্ধতিতে যদি হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, কিংবা সিজিএস হলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই সূত্রে তো আমরা দেখতে পাচ্ছি পৃথিবী পৃষ্ঠতে কেবলমাত্র পৃথিবীর ব্যাসার্ধ যেখানে আর, পৃথিবী পৃষ্ঠে যেখানে পৃথিবীর ব্যাসার্ধ পুরোপুরি আর, সেক্ষেত্রে এই আকর্ষণ বলটা। কিন্তু পৃথিবী পৃষ্ঠ না হয়ে যদি পৃথিবী থেকে উপরের দিকে ওঠা হয় বা নিচের দিকে নামা হয়, এই অভিকর্ষজ ত্বরণ হিসাবে যাকে প্রকাশ করছি এর কি ধরনের পরিবর্তন হয় আমরা সেটা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে এই অভিকর্ষজ ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটে। তো প্রথম আমরা আলোচনা করছি পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান, এটার পরিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এইটা সাধারণত অনেক সময় এইচএসে তোমাদের থিওরিতে আসতে পারে, তো সেই জন্য আমরা সিস্টেমেটিক্যালি বলছি যে আমাদেরকে প্রথমে কিছু ধরে নিতে হবে। ধরলাম পৃথিবীর ভর এম, এম সমান পৃথিবীর ভর, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কি পৃথিবীর ব্যাসার্ধ, এগুলো আমরা লিখে ফেলবো এবং ধরে নেব যে ধরিলাম কি এমটা কি পৃথিবীর ভর, আরটা কি না পৃথিবীর ব্যাসার্ধ, এবং কি জিটা কি না পৃথিবী পৃষ্ঠে একক ভরে বস্তুর উপর আকর্ষণ বল বা অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা দুটো লিখবো, একক পৃথিবী পৃষ্ঠে একক ভরে বস্তুর উপর, পৃথিবী পৃষ্ঠে একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল, কিংবা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেল? অভিকর্ষজ ত্বরণ এটা আমরা লিখে ফেললাম, এবং বললাম যে এই উচ্চতায় আমি ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে গেছি, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ড্যাশ। অর্থাৎ জি ড্যাশটা কি না পৃথিবী পৃষ্ঠে ছিল, এটা হবে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বা একক ভরে বস্তুর উপর আকর্ষণ বল, কিংবা যেটা খুশি এটা লিখলাম। তাহলে এটা আমরা প্রথম কাজ লিখে ফেলব।
তাহলে পৃথিবী পৃষ্ঠে যেটা আকর্ষণ বল, যেটা জি বলেছিলাম, জি সমান কি জি ইন্টু এম ইন্টু, যদি পৃথিবী পৃষ্ঠে আকর্ষণ একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল, তাহলে পৃথিবী পৃষ্ঠে যে আকর্ষণ বল একক ভরের বস্তুর উপর কি জি এম বাই আর স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সূত্র নাম দিচ্ছি। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কত হবে, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আকর্ষণ বলকে আমরা জি ড্যাশ নাম দিয়েছি। জি ড্যাশ সমান কি জি এম বাই, দূরত্বটা তখন কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আর প্লাস এইচ। এই দূরত্বটা তখন কত হয়ে যাচ্ছে না আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। এবার আমরা যদি 2 ভাজিতক 1 করে পাই, 2 ভাজিতক 1 করে কি পাচ্ছি না জি ড্যাশ ভাজিতক জি ইকুয়াল টু আমরা কি পাবো, এই যে আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। অর্থাৎ কি এইটা ভাজিতক এটা করলে কি হবে, আর প্লাস এইচটা হোল স্কয়ারটা নিচে থাকছে, আর স্কয়ারটা উপরে থেকে যাবে, উল্টে যাবে। তো এইটাই হচ্ছে উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। তো এক্ষেত্রে এইটা প্রয়োগ করে যখন আমাদেরকে কি গণিতটা করতে হয়, তখন কিন্তু আমরা এই সূত্রতে এখানে মানগুলো বসিয়ে কিন্তু ক্যালকুলেশন করার চেষ্টা করব। বোঝা গেছে? না হলে এই সূত্রটাকে আরো একটা আকারে আমরা প্রকাশ করে ফেলতে পারি, বা জি ড্যাশ সমান কি হবে জি ইন্টু 1 বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ারটাকে যদি আবার আর স্কোয়ারটাকে উপর থেকে নামিয়ে নিই, তাহলে এটা হবে। তো এই ক্ষেত্রে এই জি ইন্টু কি হয়ে যাবে 1 বাই এই আর স্কোয়ারটাকে ভেতরে ঢোকালে কি হবে 1 প্লাস এইচ বাই আর, তার হোল স্কোয়ার থাকছে। তো এই ক্ষেত্রে এই জি ইন্টু এটা কি হয়ে যাবে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2 সূচকের নিয়ম অনুযায়ী। এর পরে এই যে এটা একটা আমরা যদি দ্বিপদ উপপাদ্যে যদি এটাকে এক্সপান্ড করি, তাহলে আমরা এটা পেয়ে যাব, এবং হায়ার অর্ডার টার্মগুলোকে যদি নেগলেক্ট করি তাহলে পেয়ে যাব 1 মাইনাস 2h বাই আর। কারণ আমরা দ্বিপদ উপপাদ্যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান আমরা পড়েছি a প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার, এরকমভাবে আমরা পড়ে গেছি। তো এই সূত্রের যদি আমরা লিখি তাহলে nটা এক্ষেত্রে -2 ছিল, আর এটা x ছিল, nx মাইনাস সাইন এসে গেছে, এবং হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা বাদ দিয়েছি। তো এইটাই হচ্ছে উচ্চতার সঙ্গে জি এর মানের যে পরিবর্তনের রাশিমালাটা আমরা পাবো কি জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন। তো এটাকে যদি আমরা কোনো গণিতের ক্ষেত্রে কিন্তু এটা আমরা প্রয়োগ করলে অনেক সময় ভুল আসতে পারে। তো সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে জি ড্যাশ বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এই সূত্রটাকে দিয়ে কিন্তু আমরা গাণিতিক যে প্রমাণগুলো বা গণিতগুলো আমরা করব। তো এইটা গেল হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। তো এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যদি উচ্চতার সঙ্গে রাশিমালাটাকে আমরা এই দূরত্ব আর, তো এক্ষেত্রে দূরত্বের সঙ্গে পৃথিবী পৃষ্ঠ সেন্টার থেকে এই দূরত্বটা আর এখান থেকে, আর এমনি যদি দূরত্বটা যদি এইটাকে বলি তার অভিকর্ষজ ত্বরণের রাশিমালাটা পৃথিবী পৃষ্ঠতে আমি যদি দেখতে পাই, পৃথিবী পৃষ্ঠে কি হয়ে যাবে h সমান 0, h সমান 0 বসালে কি হবে এখানে g হয়। তাহলে পৃথিবী পৃষ্ঠে এইদিকে যদি অভিকর্ষজ ত্বরণ g ড্যাশটা বলি, এই মানটা হবে কি g, এবং ওই gটা ধীরে ধীরে কি কমতে থাকবে, হ্রাস পেতে থাকবে, এবং এটা যেহেতু একটা স্কয়ার যুক্ত রাশিমালা, অর্থাৎ এটা একটা অধিবৃত্তাকার আকারে কিন্তু এটা কমতে থাকবে। বুঝা গেছে? এবং অসীম পর্যন্ত বাড়বে, এবং -0 কখনো হবে না। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এইদিকে h না বলে এদিকে বলছি ধরো h, এখানে পর্যন্ত তো h ছিল, উচ্চতা যত ধীরে ধীরে বাড়াবো এই অভিকর্ষজ ত্বরণ ধীরে ধীরে এখানে কমতে থাকবে, এবং পৃথিবী পৃষ্ঠে একেবারে মানটা কত জি ড্যাশ সমান জি হবে, যেখানে উচ্চতাটা 0। এরপরে চলে আসছি পৃথিবী পৃষ্ঠ থেকে h গভীরতায়। 2 নম্বর যেটা আলোচনা আজকে করছি, পৃথিবী পৃষ্ঠ থেকে h গভীরতায় জি এর মান। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা এখন চলে গেছি যে h গভীরতায় চলে যাব। তাহলে আমরা যেই ছবিটা ছিল সেইটা থেকে একটু সাজিয়ে নিচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি। তো এক্ষেত্রে যে
মানটা আমরা এক্সপ্রেশনটা পাবো সেটার প্রমাণ যদি দেয়, তো প্রথমে ঠিক একইভাবে আমরা সব ধরে নিয়ে ক্যালকুলেশন করব। ধরি হচ্ছে এম হচ্ছে পৃথিবীর ভর এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যখন ঢুকে আসবো তখন এই স্থানে অভিকর্ষজ ত্বরণটাকে আমরা বলছি জি ড্যাশ। এই ক্ষেত্রে আলাদাভাবে যখনই করছি এখানে আমরা জি ড্যাশ রাখতেই পারি। তাহলে এখানে পৃথিবী পৃষ্ঠে আর জি ড্যাশ হচ্ছে কি এইচ গভীরতায়, এইচ উচ্চতায় নয়, তখন এইচ গভীরতায়। তাহলে এইচ গভীরতায় একক ভরে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, কিংবা পৃথিবীর এইচ গভীরতায় পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এটা আমরা লিখে ফেললাম এবং ধরলাম কি পৃথিবী এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এগুলো সব আমরা লিখে ফেললাম। এখন কি আর একটা জিনিস আমাদেরকে ধরতে হবে কি না, পৃথিবীটাকে আমরা একটা স্ফেরিক্যাল ইউনিফর্ম যে ডেনসিটি বিশিষ্ট অর্থাৎ সুষম ঘনত্বের একটা গোলক আমরা ধরবো। রো সমান কি পৃথিবীর ঘনত্ব, এইটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে এক্ষেত্রে। কারণ কি যখনই আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতায় ঢুকে যাব তখন কিন্তু এই যে এইচ গভীরতায় অর্থাৎ তখন কিন্তু এই যে ডট ডট দিয়ে আঁকা পৃথিবীর ভেতরের ভরটা কিন্তু ওই বস্তুটাকে ওখানে আকর্ষণ করবে। তাহলে এই যে ব্যাসার্ধটা তখন কত হয়ে যাচ্ছে আর মাইনাস এইচ। তাহলে এই ব্যাসার্ধের পৃথিবীটাই কিন্তু ওই বস্তুটাকে আকর্ষণ করবে পৃথিবীর দিকে, কিন্তু বাইরের ভরগুলো তাদের আকর্ষণ বল কিন্তু জিরো হয়ে যাবে। তাদের জন্য আমরা নিউটনের যে সেল থিওরিটা পড়েছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পৃথিবী পৃষ্ঠে তাহলে তখন এই ভরটার জন্যই কিন্তু তার আকর্ষণ বলটা কাজ করবে। তো এটা করার জন্য আমরা জি বলছি যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত জি, এবং এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কি জি ড্যাশ। তাহলে সেই মহাকর্ষ সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি কি একক ভরে বস্তুর উপর পৃথিবী পৃষ্ঠে কি আকর্ষণ বল জি সমান জি এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে এই এমটাকে বর্তমানে আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড স্টেপে যে কনভার্ট করে ফেলতে হবে। জি ইন্টু এই ভর মানে কি আমরা জানি আয়তন গুণিতক ঘনত্ব। এটা পৃথিবীর আয়তনের মান কত, পৃথিবীটাকে যদি একটা সুষম গোলক ধরে নিই তাহলে তার কি হবে আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু পৃথিবীর ঘনত্ব যেটা রো ধরেছি, তাহলে এইটা বাই আর স্কোয়ার হবে। এইটাকে আমরা 1 নম্বর নাম দেব। তারপরে কি করব না পৃথিবী এইচ গভীরতায় পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ যদি হয়, জি ড্যাশ সমান কি হবে তাহলে জি এম ড্যাশ বাই এক্ষেত্রে কি এই যে ব্যাসার্ধটা তখন কত হয়ে গেছে আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ এর স্কোয়ার। এই যে এই এম ড্যাশ মানে কি এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের যে গোলকটা, তাহলে সেটার যে আয়তন গুণিতক যদি ভর বের করতে চাই তাহলে তার আয়তন কত 4/3 পাই আর মাইনাস এইচ এর হোল কিউব ইন্টু রো, আর তার সঙ্গে সঙ্গে নিচে থাকছে আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করে নিই, এই আর স্কোয়ার সঙ্গে এই আর কিউব কেটে গিয়ে এখানে একটা আর থাকছে, আর এইটা কেটে গিয়েও স্কোয়ারটা এখানে কেটে গিয়েও কি থাকছে আর মাইনাস এইচটাই শুধু সারভাইভ করছে। তো এইবারে আমরা এটাকে নাম দিচ্ছি এক্সপ্রেশন 2। এরপরে আমরা কি করব না এরপরে আমরা চলে আসব দু নম্বর ভাজিতক 1 করে পাই, 2 ভাজিতক 1 করে পাই ভাগ করছি। তাহলে সিম্পলি জি ড্যাশ বাই জি কি হবে, জি ড্যাশ বাই জি সমান কি হবে আমরা দেখতে পাচ্ছি সেম টার্মগুলো সব রয়েছে, তো সব কাটাকাটি হয়ে যাবে। জি ড্যাশের জায়গায় শুধু থাকবে এইচ আর মাইনাস এইচটাই থাকবে, আর নিচে থাকবে কি এখানে সব ভাগ করলেও থাকবে শুধু আরটাই থাকবে। বোঝা গেছে? তোমরা দেখতে পাচ্ছ সব একই টার্ম রয়েছে, তো এইখানে কাটাকাটি হয়ে যাচ্ছে জি ড্যাশ সমান, তো এটাকে একটু নিচে 1 মাইনাস এইচ বাই আর হয়ে যাচ্ছে। তাহলে জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তো এইটাই হচ্ছে গভীরতার সঙ্গে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তনের রাশিমালা। তো এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এইচ এর মান যখনই
পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর এইচ আর গভীরতায় ঢুকে যাবে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধটা পুরো যখন সেন্টারে চলে আসবে, অর্থাৎ এইচ গভীরতায় ঢুকেছি যখন, তখন এই জায়গায় আর সমান এইচ হবে, অর্থাৎ কি একেবারে পৃথিবীর কেন্দ্রে তখন কি হবে, অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ সমান কি হবে, 0 হবে, কারণ সেক্ষেত্রে আর সমান এইচ হবে, এই মানটা বসালে জি ড্যাশ সমান 0 পাবো। তাহলে দেখতে পাচ্ছি অভিকর্ষজ ত্বরণটা পৃথিবীর কেন্দ্রে কত হবে, একেবারে 0 হয়ে যাবে, যেটা নিউটন তার যে সেল থিওরিতে তিনি বলেছিলেন কোন বস্তুর কেন্দ্রে চলে গেলে সেখানটায় তার হচ্ছে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। তো এখন পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে জি এর পরিবর্তনটা আমরা দেখেছিলাম, আর এখন আমরা গভীরতার সঙ্গে উচ্চতার পরিবর্তনটা, অর্থাৎ এই জি ড্যাশের যে পরিবর্তনটা আমরা যদি দেখি এক কথায়, যে পৃথিবী পৃষ্ঠ থেকে, এটা হচ্ছে সেন্টার পৃথিবীর আর্থ, বুঝা গেছে, আর্থের গভীরতার দিকে ধীরে ধীরে গেলে, পৃথিবীর গভীরতার দিকে যখন যাব লিনিয়ারলি কমতে থাকবে ধীরে ধীরে, অর্থাৎ এইটা যদি পৃথিবীর ব্যাসার্ধ এখানে বলি, পৃথিবীর ব্যাসার্ধটা আর এই জায়গা থেকে ধীরে ধীরে কমতে 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 0-র দিকে যাবে। আর আগের আলোচনা থেকে আমরা সেখানে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা দেখতে পেয়েছিলাম কি এখান থেকে স্কোয়ার টার্মেই কমতে কমতে যাবে, অর্থাৎ এখানে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম কি না জি ড্যাশ সমান জি ইন্টু 1 - 2h/r, আর এক্ষেত্রে যেটা পেয়েছি এক্ষেত্রে এটা কি জি ইন্টু 1 - h/r। তো এইভাবে যে ভূপৃষ্ঠে একেবারে অভিকর্ষ ত্বরণটা, এটাকে আমরা বলছি জি, এটা আমরা ডট ডট দিয়ে আঁকবো, বুঝতে সুবিধা হবে, না হলে। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণটা একেবারে জি, উচ্চতার সঙ্গে সঙ্গে এইভাবে কমতে থাকবে, আর গভীরতার সঙ্গে সঙ্গে কমতে কমতে কেন্দ্রে হবে 0। তো এখন আমরা তাহলে অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালাগুলো পরীক্ষার সময় পড়ে, তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে লিখে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও করে দিতে পারো। তো এরপরে চলে আসছি পৃথিবীর আবর্তনের জন্য যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা ঘটে, বা একক ঘরে বস্তুর উপর যে আকর্ষণ বলটা পরিবর্তন হয়ে যায়, সেটার রাশিমালা আমরা দেখাবো। তাহলে 3 নম্বর আজকের আলোচনার বিষয় কি, পৃথিবীর আহ্নিক গতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মানের যে পরিবর্তন, সেটা আমরা আলোচনা করব। পৃথিবী কি করছে না, পৃথিবী সূর্যকে তো প্রদক্ষিণ করছে, সেটা কি করছে, প্রদক্ষিণ করার সময় সময় সে নিজে অক্ষের উপর বেশ করে ঘুরছে। তাহলে পৃথিবী যদি একটা স্ফেয়ার ধরে নিই, সে কিন্তু নিজের অক্ষের উপর বেশ করে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এটা যদি পশ্চিম দিক, এটা যদি পূর্ব দিক বলি, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কোন কৌণিক বেগে, ধরলাম ওমেগা কৌণিক বেগে কিন্তু ও ঘুরছে। তাহলে পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘোরা মানে কি, এটা পৃথিবী ধরো আমি বলছি নিরক্ষরেখা, নিরক্ষীয় অঞ্চল। তো আমি একটা পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো একটা অক্ষাংশে আমরা ধরে নিচ্ছি, ধরো থিটা অক্ষাংশে, পৃথিবী কেন্দ্র থেকে, তাহলে অক্ষাংশ কাকে বলে, পৃথিবী নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণটা করে তাকে বলা হচ্ছে অক্ষাংশ। ওই বিন্দু ধরো পি বিন্দুতে, অর্থাৎ থিটা অক্ষাংশে আমরা কোনো বস্তুর যে অভিকর্ষজ ত্বরণের মানটা নির্ণয় করব। তাহলে আমরা ধরে নেব কি কি, এই ছবিটা আঁকার পরেই আমরা কি করব, ধরিলাম ধরো এম ভরের একটা বস্তু পি বিন্দুতে থিটা অক্ষাংশে আছে, ধরলাম এম ভরের একটি বস্তু পি বিন্দুতে থিটা অক্ষাংশে অবস্থিত, এটা রয়েছে। তো পৃথিবীর ঘূর্ণনের জন্য ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে হবে, তাই তো। আর কি কি ধরে নেব, যে এম সমান পৃথিবীর ভর। তো এই ক্ষেত্রে পৃথিবীর ভরটা আমরা না ধরলেও চলে যাবে। আর কি কি ধরবো, যে পৃথিবীর ব্যাসার্ধ আরটা ধরবো, আর সমান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিচ্ছি, এম সমান পৃথিবীর ভর, এটাও আমরা ধরে নিচ্ছি। আর পৃথিবী পৃষ্ঠে থিটা অক্ষাংশে যখনই ও বস্তুটা ঘুরছে, এবং আরো কি ধরবো, যে ওই বস্তুটি পৃথিবীতে, পৃথিবীর অক্ষ বরাবর, অক্ষকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের
আর ব্যাসার্ধের বৃত্তে ঘুরছে। কারণ পৃথিবী ঘুরছে মানে কি, পৃথিবীতে বসে থাকা ওই বস্তুতে, পৃথিবীর উপরে থাকা বস্তুটিও কি কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে বৃত্তে ওমেগা বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে এই বস্তুটাও ওমেগা কৌণিক বেগে এই ব্যাসার্ধে বসে বসে এই সেই ব্যাসার্ধটা কত বললাম আর, তাহলে আর কৌণিক বেগেও এই বস্তুটা এখানে ঘুরছে। বোঝা গেছে? তাহলে এই বস্তুটার, তাহলে এখন কি ওই পি বিন্দুতে অবস্থিত এম ভরের বস্তুর উপর অপকেন্দ্র বল কত, যেটা আমরা সার্কুলার মোশন পড়ার সময় পড়েছি, সেই অপকেন্দ্র বলটা কত না এম ওমেগা, অপকেন্দ্র বল সমান কি এম ওমেগা স্কয়ার, আর যে বৃত্তের ব্যাসার্ধে ঘুরছে সেই এবং যে ওমেগা কৌণিক বেগে ঘুরছে এম ওমেগা স্কয়ার আর আর। এখন এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর বললাম এবং আর ব্যাসার্ধ বললাম, এখন আমরা যে রিলেশনটা পাচ্ছি পৃথিবীর ব্যাসার্ধ আর বাই ক্যাপিটাল আর, এটা সমান কি cos থিটা। এই ছবিটা যদি খেয়াল করিস, এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে অতিভুজটা, আরটা হচ্ছে অতিভুজ। এই কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে এই থিটা কোণ যদি হয়, এই কোণটাও হবে থিটা, কারণ সমান্তরাল টেনেছি, থিটা কোণ এটা হলে থিটা কোণ এইটা, এই কোণটাও থিটা কোণ। তাহলে এই ত্রিভুজে ধরো আমি এটা নাম দিচ্ছি এন আর ও, এন পি ও, এই ত্রিভুজের এন পি ও ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি, এটা যদি বলে যে ত্রিভুজ এন পি ও ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি যে এই থিটা cos থিটা সমান আর বাই অতিভুজ। তো এক্ষেত্রে আমি এখান থেকে কি যাব, আর সমান আর cos থিটা, তাহলে এক্ষেত্রে পেয়ে যাচ্ছি এম ওমেগা স্কয়ার আর cos থিটা। তাহলে এই বিন্দুতে অবস্থিত বস্তুটার উপর একটা অপকেন্দ্র বল কাজ করছে। এই অপকেন্দ্র বলের উপাংশটা কত, কেন্দ্রের বহির্মুখী বরাবর উপাংশ কত, তাহলে এই বলের কেন্দ্র বহির্মুখী উপাংশ কত, কেন্দ্র বহির্মুখী, কেন্দ্র বরাবরের থেকে বহির্মুখী বরাবর যে উপাংশ, কেন্দ্র বহির্মুখী উপাংশটা কত, কেন্দ্র বহির্মুখী উপাংশ কত, তাহলে এইটা ইনটু cos থিটা, এই কোণটা থিটা হওয়া মানে এই কোণটা থিটা হবে, উপাংশ কত না m ওমেগা স্কয়ার আর cos থিটা, তার সঙ্গে আর একটা আসবে cos থিটা, তাহলে হয়ে যাচ্ছে m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। তাহলে এই বলের যে অপকেন্দ্র বলের উপাংশ, তো এখন কি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী তো নিজের কেন্দ্রের দিকে mg দ্বারা টানবে। এখন পৃথিবী পৃষ্ঠে অবস্থিত m ভরের বস্তুর উপর পৃথিবীর টান কত, m ইন্টু জি, আকর্ষণ বল একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল যদি জি হয়, এই mg কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ কাজ করে। তাহলে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত m ভরের বস্তুর উপর পৃথিবীর টান কিন্তু বা আকর্ষণ বল কিন্তু mg, কিন্তু কেন্দ্র বহির্মুখী একটা বল তাকে টানছে, এটা কত না m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা বলে কিন্তু টানছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত থিটা অক্ষাংশে অবস্থিত বস্তুটির উপর লব্ধি বল কত, অর্থাৎ অতএব থিটা অক্ষাংশে অবস্থিত বস্তুর উপর লব্ধি বল কত, কেন্দ্রমুখী, কারণ কেন্দ্রের বলটা নিশ্চয়ই বেশি হবে, কেন্দ্রমুখী লব্ধি, না হলে তো বস্তুটা উড়ে চলে যেত। কেন্দ্রমুখী লব্ধি বল কত না mg মাইনাস কি হবে এই মানটা m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। তো এটা আমরা করছি কিন্তু আকর্ষণ বলটা থেকে, কি বলছি বোঝা গেল, আগেরটা আমরা ত্বরণ ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু এখানে বলের ধারণা থেকে আমরা ক্যালকুলেশনটা করছি। তো এক্ষেত্রে যদি mg টাকে কমন নিই, তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা বাই জি, এটা পাবো। তাহলে থিটা অক্ষাংশে অবস্থিত বস্তুর উপর কেন্দ্রমুখী লব্ধি বল, আমি যদি ওই জায়গায় যদি
ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশড হয়, তবে কি হবে এম জি ড্যাশড সমানই এই বলটা এম জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। তবে কি অতএব জি ড্যাশ সমান কি জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। তাহলে সবগুলোকে আমরা জি ড্যাশ দেখিয়েছি, তবে এটা জি ড্যাশটা প্রত্যেক আলাদা আলাদা ক্ষেত্রে। এই ক্ষেত্রে এটা পৃথিবীর ঘূর্ণনের উপর বেশ করে যখন অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। তাহলে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর উপর পৃথিবীর ঘূর্ণনটা কিভাবে প্রভাব বিস্তার করছে আকর্ষণ বলের জন্য। আকর্ষণ বলটা থেকে আমরা ক্যালকুলেশন করলাম অপকেন্দ্র বল থেকে। তো দেখতে পাচ্ছি এটা একটা কোণের ফাংশন, অর্থাৎ অক্ষাংশের উপর ভিত্তি করে পরিবর্তন হবে। তো এই সমীকরণটা থেকে আমি যদি দেখি যে নিরক্ষীয় অঞ্চল, যেটা কিন্তু পুরো একই তলে অবস্থিত, নিরক্ষীয় রেখার মান কত আমরা জানি থিটা সমান 0 ডিগ্রি। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা নিরক্ষীয় অঞ্চলে যদি বের করি নিরক্ষীয় অঞ্চলে থিটা সমান কি 0 ডিগ্রি হয়, তখন জি ড্যাশ কি হয়ে যাবে cos 0 মানে 1, সবচেয়ে বেশি বিয়োগ যাবে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। তাহলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণটা সবচেয়ে কম হবে, কারণ এই ক্ষেত্রে অপকেন্দ্র বলটা সবচেয়ে বেশি, কারণ পৃথিবীর নিরক্ষ রেখায় ঘূর্ণন বেগ সবচেয়ে বেশি। আর মেরু অঞ্চলে থিটা সমান কি 90 ডিগ্রি এবং cos 90, অর্থাৎ এক্ষেত্রে যে cos থিটা সমান তখন cos 0 ডিগ্রি সমান কি হয় 1, আর cos 90 ডিগ্রির মান কি হয় 0 হয়, তখন জি ড্যাশটা সিম্পলি কি হয়ে যাবে জি হবে। তাহলে মেরু অঞ্চলে কিন্তু অভিকর্ষজ ত্বরণটার কোনো পরিবর্তন হবে না ঘূর্ণনের দরুন, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বিয়োগ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে কত জি সমান এটা। তো আমরা এই অক্ষাংশের সঙ্গে পরিবর্তন জি এর পরিবর্তনটাকে আমি যদি এই জি ড্যাশের পরিবর্তনটাকে যদি থিটার সঙ্গে বেস করে করি, থিটা যেখানে 0 নিরক্ষীয় অঞ্চল, সেক্ষেত্রে কি সবচেয়ে মানটা কম হবে। এই মানটা কত না জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, বুঝা গেছে, বা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, বুঝা গেছে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ এটাকে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আর একেবারে ধর পৃথিবীর মেরু অঞ্চলে চলে এসেছি, এটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি অক্ষাংশ, ঠিক এপাশে দক্ষিণ মেরুতেও চলে এলে 90 ডিগ্রি অক্ষাংশে চলে এলাম। তাহলে এইখানটায় মানটা কত হবে, এইখানে মানটা হবে জি ড্যাশ সমান জি। তো এইরকম ভাবে একটা পরিবর্তনের যে প্রোফাইল আমরা দেখতে পাবো, এটা 90 ডিগ্রি, তো প্রোফাইলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা ভূপৃষ্ঠে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম, ধীরে ধীরে বাড়তে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এই কার্ভটা যদি এখানে দেখি জি এর পরিবর্তনটা, এই ক্ষেত্রে পরিবর্তনটা হয়ে এইরকমই হচ্ছে, এখানে জিটা জি, এখানেও জি, এখানটা হচ্ছে কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে পৃথিবীর ঘূর্ণন যদি কোনো কারণে একেবারে স্তব্ধ হয়ে যায়, তাহলে এটা আর বিয়োগ হবে না, তখন জি ড্যাশ সমান জি এর কোনো পরিবর্তন হবে না, নিরক্ষীয় অঞ্চলে জি এর কোনো পরিবর্তন হবে না, বা মেরু অঞ্চলে জি এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ঘূর্ণন 0 হয়ে গেলে তখন কি হবে, এই মানটার টার্মটা 0 হয়ে যাবে, তখন জি ড্যাশ সমান জি হবে। বোঝা গেছে? তো এই যে থিওরিটা থেকে আমাদেরকে অনেক সময় কিন্তু গণিত পড়বে, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রয়োগ করার সময় এই যে মানটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, বা ধারণাটা থেকে স্পষ্ট করে সঙ্গে সঙ্গে সূত্রটাকে লিখে ফেলতে হবে, তারপরে কিন্তু গণিতটা করতে সুবিধা হবে। তো আজকের আলোচনাতে আমরা অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা কিন্তু আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝেছো, বইটাকেও ভালো করে তোমরা পড়বে খুঁটিয়ে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে কোথায় কোনো ভুল থাকছে কিনা বা কোনটা বুঝতে পেরেছো কিনা। তো এভাবে নিশ্চয়ই তোমরা পড়লে কভার করতে পারবে সিলেবাসটা।